মোটিভেটেড করে জামাত ইসলাম এগুলো করাচ্ছে অস্থিতিশীল করে, কারণ তারা এখন খুব ভালো আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। তাদের ভোট যতই বাড়ুক, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো ভোট কিন্তু তাদের নাই। আমি একবারে এই সরকারের সাথে জামাতের অন্তরস্থলের সম্পর্ক আছে। এদেরকে নির্বাচিত ছাত্র সমাজ কিভাবে করে এবং এদের দুর্ভাগ্য যে এরকম ছেলেরা নির্বাচিত। আমার লজ্জা লাগে ওই বডি ল্যাঙ্গুয়েজ এবং সে যেভাবে পদত্যাগপত্র লিখে লিখে টিচারদেরকে পাঠাচ্ছে এবং বলছে যে তাদের কাছে ঝুলায় রাখা হবে, তাদেরকে পিটা হবে। একটা শিক্ষক যার কাছে আমি শিক্ষা গ্রহণ করি, এই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়? দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। আর এই আয়োজনে আমরা প্রতিনিয়তই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে সকল আলাপ আলোচনা অথবা নতুন নতুন রাজনৈতিক যে বিষয়গুলি আছে তা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন। আমার ডান দিক থেকে পরিচয় করাচ্ছি। সঙ্গে রয়েছেন সালাউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক এনসিপি। তারপরেই আছেন অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য। আর তারপরেই আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। পাপিয়াপা, শুরুতেই আপনার কাছে আসতে চাই। ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করতে ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে, মির্জা ফখরুল আলমগীর এইসব কথা বলেছেন। চক্রান্ত মূলত কারা করছে বা কাদের দ্বারাই ভয়ঙ্কর চক্রান্ত শুরু হচ্ছে, আলোচনা শুরুটা আজকে এটি দিয়ে করতে চাই। এখানে এখন ব্যাপার যেটা হলো যে আপনার গোটা বাংলাদেশ একটা বিভীষিকার ভিতর বর্তমানে অবস্থান করছে এবং নিজের হাতে সবার আইন তুলে নেওয়ার একটা প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং নির্ধারণ করে দিচ্ছে কার কি শাস্তি, কার কি বিচার কি হবে। দেখেন, পুত্র বাবার বিচার যদি পুত্র করে আর পুত্রের বিচার যদি পুত্র মেয়ে করে, তাহলে বাংলাদেশে কি কাঠামোটা এবং ভারসাম্যহীনতাটা ব্যাপক হারে ভেঙে পড়বে এবং এটা ব্যাপক হারে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাটাই বলতে চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরেন ভিসিকে, প্রক্টর কে হবে, কার টিচার থাকবে, কোন ডিপার্টমেন্টের কোন ডিন থাকবে, এটা কখনো ছাত্র সংসদ নির্ধারণ করে না। এবং আমি গর্ব সহকারে বলতে পারি যে 2001 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মিটিংয়ে হচ্ছে ছাত্র দলেরই একজন ছেলে, একটা পোস্টধারী ছেলে, যে ওখানে বেয়াদবি করছিল। তো তখন বেগম খালেদা জিয়া এই কথা শোনার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে দিয়ে হচ্ছে একদম তাকে ধরে ডিটেনশনে দিয়ে দিছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা একাডেমিক মিটিংয়ের ভিতরে ছাত্র দলের ছেলে কেন যাবে, এটা প্রথমত। এবং আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে 3 জন ছাত্র নেতা, আমি নাম ধরে বলতে চাই, যে চপল, নাদিম এবং মন্টু, এরা ওরকম একটা সিন্ডিকেট মিটিংয়ে যাওয়ার পরে 2-4টা কথোপকথন বলতে যে মিটিংয়ের ভিতরে না ডাকতে তারা ঢুকে গেছিল এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল 3 বছরের জন্য। আমি সেই কালচার সেই নিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসের বিপি ছিলাম পরপর 2 বার। আমি যখন ভিপি ছিলাম তখন কিন্তু ওই শিক্ষকদের রবীন্দ্র গ্রুপের শিক্ষকরাই ভরা ছিল, আওয়ামী লীগ বাকশাল ওরিয়েন্টেড। আমার ভিসি ডক্টর আমানুল্লাহ, উনি ছিলেন বাকশালের, দলীয়ভাবে উনি বাকশাল করতেন, কিন্তু আমাদের হচ্ছে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা রেসপেক্ট আমরা যে টিচারদের কোনোদিন আমাদের হয়নি। আমি আসার আগে আমার হলের প্রভোস্ট এবং হাউস টিচার গোলাম আজমের ভগ্নিপতি আমার ডক্টর হাইবুর রহমান, ইকোনমিক্সের টিচার, উনি ছিলেন আমার হলের হচ্ছে এই প্রবণতা কোথা থেকে আসছে? কোনোদিন ধরেন কোনোদিন কোনো প্রবলেম, অসম্মান, টিচারকে দলভাবে, টিচারের দল টিচার করে, আমার তো সেটা দেখার ব্যাপার না। আমার সাথে তার যতটুকু রিলেশনশিপ, আমার হলের উন্নয়ন কিংবা একাডেমিক বিষয়, সেটুকু আমি দেখব। কিন্তু এইখানে এরা হচ্ছে কি নির্বাচনটা বানচাল করার জন্য একটা ইন্ধনের ক্ষেত্র তৈরি করেছে এবং অস্থিতিশীল করার জন্য গোটা দেশটাকে একটা বিশৃঙ্খলা করছে। আমি তো অবাক হয়ে যাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির, এই রাকসু, এদেরকে নির্বাচিত ছাত্র সমাজ কিভাবে করে এবং এদের দুর্ভাগ্য যে এরকম ছেলেরা নির্বাচিত। আমার লজ্জা লাগে ওই বডি ল্যাঙ্গুয়েজ এবং সে যেভাবে পদত্যাগপত্র লিখে লিখে টিচারদেরকে পাঠাচ্ছে এবং বলছে যে তাদের কাছে ঝুলায় রাখা হবে, তাদেরকে পিটা হবে। একটা শিক্ষক যার কাছে আমি শিক্ষা গ্রহণ করি, এই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়? দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর শামসুজ্জোহার আত্মাহুতি আছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয় 71-এর মুক্তিযুদ্ধের সময় সুখরঞ্জন সমাদ্দার এই সব কিছুর পিছনে কারণ কি মনে করছেন? এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো একবারে মোটিভেটেড করে জামাত ইসলাম এগুলো করাচ্ছে অস্থিতিশীল করে, কারণ তারা এখন খুব ভালো আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। নির্বাচন হয়ে গেলে তো ফয়সালা হয়ে যায়, সরকার এবং বিরোধী দল সবকিছু। এই ফয়সালার ভিতরে তারা যেতে চায় না। কেন যেতে চায় না? তারা যেতে চায় না, তারা মুখে মুখে বডি গেট আপ যতই দেখাক
যে তারা বাংলাদেশের আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে কি চলে যাবে, এরকম ভাবভঙ্গিমা দেখালেও তারা বেসিক্যালি 300 ভোটের হিসাব পরিসংখ্যান মাফিক তাদের কাছে আছে। তো তাদের কাছে থাকলেও তাদের ভোট যতই বাড়ুক, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো ভোট কিন্তু তাদের নাই, এটা তারা খুব ভালো করে বুঝে। তো তাহলে তখন সরকারি দলে তারা যেতে পারছে না, কিন্তু সরকারি দলে না যে বর্তমানে যে প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার, এখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ গেট আপটা তো রাষ্ট্রীয় ক্ষমতার মতো। তাহলে এইটা বাদ দিয়ে ওই বিরোধী দলের গেট আপে তারা কেন যাবে? এই গেট আপে যাবে না জন্যই তারা এই সমস্ত অপকর্মগুলো করছে। এবং এই ছাত্র সংসদ নির্বাচন, যেখানে ছাত্রদের ক্লাস সংক্রান্ত, তাদের বই সংক্রান্ত, যানবাহন সংক্রান্ত, হোস্টেলের সমস্যা এবং সাবসিডি কিভাবে বাড়াতে হবে, পত্রপত্রিকা কিভাবে বাড়াতে হবে, নতুন হল, আবাসিক সমস্যার সমাধান করে নতুন হল কিভাবে করতে হবে, এগুলো বাদ দিয়ে এরা ভূমিকম্পের নাম করে তারা ছুটি দিয়ে দিল ঘোষণা যে গোটা বাংলাদেশের জেলায় জেলায় বিভাগীয় শহরে তারা সমাবেশ করে বেড়াচ্ছে তাদের দাঁড়িপাল্লা প্রার্থীর এই পক্ষে। জায়গাতে আরো একটা প্রশ্ন আসে, তাহলে আপনি যেহেতু বললেন যে জামাতের ছাত্ররা এই ধরনের বা তারা এইরকম কাজ করছে, সেক্ষেত্রে ছাত্র সংসদের কথাও আসলো। আপনি বলছিলেন ছাত্র সংসদে তো সাধারণ ছাত্ররাই তাদেরকে নির্বাচিত করেছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাতে তাহলে দেখেন সাধারণ ছাত্ররা নির্বাচিত করছে, এরা তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লুঙ্গির নিচে জাঙ্গিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা বাংলাদেশের সবাই জানে যে লুঙ্গির নিচে জাঙ্গিয়ারা। তো তাহলে জাঙ্গিয়ার যে হয়ে তারা একবার অন্তরস্থলে ঢুকে যে সমস্ত অপকর্ম, যে সমস্ত সন্ত্রাসী যা করার তারা সমস্ত বিশ্ববিদ্যালয় করেছে, এটা তো ওপেন টু অল, এভরিবডি নোজ, ছাত্ররাও জানে। তারপরে তারা এই জুলাই আগস্টে এসে তারা সতী সাবিত্রীর ভূমিকা অবতীর্ণ হয়েছে, সতী সাবিত্রীর ভূমিকা। কারণ তারা বিভিন্ন জায়গায় গুপ্তচর বৃত্তির মতো খাপ 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 করে সব জায়গায় আছে। এবং দেখবেন প্রত্যেকটা সংগঠনে এদের লোকজন দেওয়া আছে গুপ্তচর ভিত্তি করে দলকে মিসগাইডেড করার জন্য, এবং তাদের মতামতটা প্রকাশ করে, মানে তাদের লক্ষ্য হচ্ছে তাদের জামাতের ভালো করবে, বাট যেই সংগঠনে আছে তার খারাপ করবে, তাদের রং করাবে, তাদের রাইট কোনো ডিসিশন নিতে দিবে না। এইভাবে প্রত্যেকটা সংগঠনে কিন্তু তারা মিলেমিশে আছে। এখন যারা আওয়ামী লীগের ভিতরেই থাকলো, এই ভোট আপনি কি মনে করেন স্বচ্ছ ভোট হয়েছে, নিয়ম মাফিক ভোট হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ম মাফিক ভোট হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম মাফিক ভোট হয়নি। ওই নীলক্ষেত না খিলক্ষেত নিউ মার্কেটের ওখান থেকে যেখানে ব্যালট আসে, আর বিশ্ববিদ্যালয়ের ভিসির যা গেট আপ, আর ওই যে কিছু টিচার আছে তাদের যা গেট আপ, এই সমস্ত গেট আপ যাকে খুশি তাকে ঢুকাইছে। ভোট যে দেয় নাই, যে আসে নাই, যে তার ভোটটা কে দিল, কিভাবে বুঝবে? সেই জায়গাটাতে সন্দেহ হয়ে গেছে। অনিয়মের ভোট, এবং অনিয়মের ভোট এই সরকার পরিকল্পিতভাবে জামাতের সাথে বসে করছে, কিন্তু জামাত এখন তাদের আনকন্ট্রোল। সরকার পরিকল্পিতভাবে জামাতের সাথে করেছে সেটাও বলতে চাচ্ছেন? আমি একবারে এই সরকারের সাথে জামাতের অন্তরস্থলের সম্পর্ক আছে, এইটা আমি দৃঢ়ভাবে ব্যক্তি হিসেবে আমি বিশ্বাস করি। আমি ব্যক্তি পাপিয়া, আমার বিবেক দিয়ে আমি এই কথাটা বললাম যে আমি বিশ্বাস করি যে জামাত ইসলামের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক একটা আছে, এবং আমার কাছে কিছু প্রমাণও আছে। যেমন গ্রামীণ ব্যাংকে চাকরি করতো, গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের, তাকে উনি ওনার তার উপদেষ্টা পরিষদের অফিসে নিয়ে যে চাকরি দিচ্ছে। আমি নামও আজকে বলে ফেলি, রাগঢাক করে দরকার নাই, সাব্বির নাম সেই ছেলেটি, এবং সেই ছেলেটি রীতিমতো চাঁপাইনবাবগঞ্জে ডিসি কে রাত 3টার সময় নিয়ে যে পোস্টিং দিচ্ছে, আর একটাকে 15 দিন আগে। এই ঘটনাগুলো একটু বিস্তারিত শুনবো, কি কি প্রমাণ আপনার কাছে আছে একটু। সালাউদ্দিন সিফাত, আপনার কাছে জানতে চাই, 5ই আগস্টের পরে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কথা বললেন আজকে পাপি আপা, সেই বরাদ দিয়ে আসতে চাই। আসলে 5ই আগস্টের পরে আমরা দেখেছি নানা রকম হেনস্থার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষকরা নানা রকম ভাবে হেনস্থা হয়েছে, তখন আসলে কোনো বিচার হয়নি। ফ্যাসিবাদ সরকার পতন এবং ফ্যাসিবাদের দোসর বলে তাদেরকে তখন আসলে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত করা হয়েছে, তার কোনো বিচার হয়নি, এবং তারই ধারাবাহিকতা এখনো সেই জিনিসটা এখনো একই রকম কাজ চলছে। এই ব্যাপারটাকে মানে আপনারা এই যে দায়, এটা এড়িয়ে যেতে পারে কিনা এনসিপি বা ছাত্র জনতা, তাদের কোনো ভূমিকা এই জায়গাতে আছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে আমার সাথে উপবিষ্ট সহ-আলোচক বৃন্দ এবং সকল দর্শক শ্রোতাকে। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ট্রানজিশনাল একটা গভর্নমেন্ট এবং ট্রানজিশনাল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো ট্রানজিশন আসলে কখন প্রয়োজন হয়, কখন জরুরত হয়? ট্রানজিশন জরুরত হয় যখন একটা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, টোটালিটারিয়ান একটা সিস্টেম থাকে, সেখান থেকে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে, যেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, সেই প্রসেসে যখন আমরা যাইতে চাই, ওই মিডিয়াম যে পিরিয়ডটা, ওইটাকে আমরা বলি ট্রানজিশনাল সময়টা। আপনি যে প্রশ্নটি করেছেন যে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় এই যে শিক্ষকদেরকে বলা হয়েছে যে আপনি পদত্যাগ করুন, কিংবা বিভিন্ন জায়গায় পুলিশকে বলা হয়েছে যে আপনি ওটার সাথে জড়িত ছিলেন, কিংবা কয়েকজন সাংবাদিককে বলা হয়েছে আপনি দোষর ছিলেন। এখন ফার্স্ট অফ অল
আপনি এগুলোর জন্য আপনার প্রতিষ্ঠানকে সংহত করতে হবে। এবার বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দাঁড়াইছে কি না, প্রথম কোয়েশ্চেন হচ্ছে এইটা। বাংলাদেশে আসলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায় নাই ওইভাবে, যেটাকে আমরা প্রো পিপল ভূমিকা রাখতে পারি। রাদার তারা প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার বাইরে সবসময় কারো না কারো একটা পারপাস সার্ভ করে গেছেন। এখন প্রতিষ্ঠানগুলোকে সংহত করা এবং এই যে আপনি বলেছেন যে একটা টেন্ডেন্সি থাকে সবসময়, সংক্ষুব্ধতার একটা টেন্ডেন্সি এবং হচ্ছে গিয়ে সহিংস হয়ে ওঠার টেন্ডেন্সি, এইটাকে থামাইতে হলে আপনার প্রথম কাজ হচ্ছে ইনসাফ কায়েম করতে হবে। সমাজের মাঝে যদি আপনি সংক্ষুব্ধতার জন্ম না দিতে চান, তাহলে সমাজের এক্সিস্টিং যে বেইনসাফি আছে সেটাকে দূরীভূত করে ইনসাফ আগে কায়েম করা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। তারপর আপনি বলতে পারেন যে তুমি কেন বেইনসাফি হয়েছো, তুমি কেন এইটা করতেছো ওটা করতেছো। এখন আপনি আপনার প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিস্টদের রেসিডিউ রেখে দেবেন আর আপনি আশা করবেন যারা গুলি খাইছে তারা আপনার জন্য খুবই মিঠা মিঠা কথা বলবে। ইউ ক্যান নট এক্সপেক্ট দিস। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আকম ও জামালকে রেখে দিবেন, যে আকম ও জামাল জুলাই মাসে বলেছে যে এদেরকে গুলি করে মারা উচিত, স্টুডেন্টদেরকে গুলি করে মারা উচিত। আচ্ছা, আপনি পুলিশে ধরেন সেই লোকটাকে রেখে দিলেন যে হচ্ছে গিয়ে নির্দেশ দিয়েছে যে এর গুলি করো, ওরে গুলি করো স্টুডেন্ট। আমি শেষ করি, ইউ উইল গেট অ্যান আনসার। সো আপনি ওটা রাখলেন। আপনি চ্যানেল আইতে আপনি সোমা ইসলামের মতো একজন, আপনাদের যদি সাংবাদিক বন্ধু হইতে পারে, তো সোমা ইসলাম তিনি তো কি ভূমিকা রেখেছেন জুলাই মাসে আমরা তো দেখেছি। তো তাকে আপনি আপনার ইয়াতে চ্যানেলে আবার সুন্দরভাবে রিহ্যাবিলিটেট করবেন। এই ধরনের পরিস্থিতি যখন আপনি তৈরি করবেন তখন অবশ্যই অবভিয়াসলি একটা সংক্ষুব্ধতার জন্ম নেবে। এখন এই সংক্ষুব্ধতা যদি আপনাকে এড়াইতে হয় তাহলে আপনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেন। আপনি আমি বলছি না, আই এম নট জাস্টিফাইং দেয়ার ওয়ার্কস, আই এম নট জাস্টিফাইং দেয়ার অ্যাক্টিভিটিস, বাট কথা হইল এই ধরনের টেন্ডেন্সি কেন জন্ম নেয়? আমাদের রাজনীতিবিদরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সুশীলরা, তারা ইনস্পাইট অফ সার্চিং ফর, লুকিং ফর যে এই কেন এই সাইকোলজিটা আসছে, কেন তাদের মাঝে এখনো সংক্ষুব্ধতার জন্ম নেয়, এইটার কারণ খোঁজ না করে তারা সরাসরি চলে যায় হচ্ছে ওষুধ দেওয়ার জন্য। সরাসরি ওষুধ দিয়ে আপনি কখনোই সমাধান করতে পারবেন না আনটিল অর আনলেস আপনি জাস্টিস কায়েম করতেছেন, যে এক্সিস্টিং বেইনসাফি আছে সেটা সমাধান করছেন। আমি একটা সুন্দর এক্সাম্পল দিই। আপনি সাউথ আফ্রিকার মডেলও যদি আপনি আগাইতে চান, সাউথ আফ্রিকাতে অ্যাপার্থাইড ছিল, বর্ণবাদ ছিল, বর্ণবৈষম্য ছিল, তার বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা ফাইট করেছেন। পরবর্তী সময়ে আমরা কি দেখলাম, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দেখলাম, টিআরসি, যেটার মধ্য দিয়ে তারা নতুন করে একটা ট্রানজিশন নিয়ে আসলো এবং ট্রুথ কমিশনে গিয়ে সবাই কনফেস করা শুরু করলো যে আমরা এই ভুল করেছিলাম, আমরা এই বর্ণবৈষম্যের সাথে ছিলাম, বর্ণবাদের ছিলাম। আবার অনেক জায়গায় যেখানে ধরেন ফ্যাসিবাদ চলেছে, কর্তৃত্ববাদ চলেছে, সেখানে আমরা কি দেখেছি, ট্রায়াল দেখেছি। যেমন আপনি নাজি জার্মানির কথা বলতে পারেন, ইতালির যে ফ্যাসিস্ট পার্টির কথা বলতে পারেন। বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে যখনই আপনি বিচার করতে যাচ্ছেন তখনই বলা হচ্ছে যে দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। বিচার করলে নাকি দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। গুম খুনের বিচার করতে গেলে কেউ কেউ দেখবেন যে বিদেশ থেকে বসে লেখে যে দেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। ভাই কেন ভাই, বিচার করলে কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে? আপনি বিচার করলেই না বরং স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তবে আই এগ্রি উইথ পাপি আপা ইন ওয়ান পয়েন্ট, সেটা হচ্ছে উনি বলেছেন যে ক্যাম্পাসগুলো ডিপলিটিসাইজড হয়েছে। এটা আসলে উনি হয়তো বলেন নাই, কিন্তু উনার ভাষা হচ্ছে এটা আর কি। আমার ভাষা হচ্ছে এটা, যে আসলে ক্যাম্পাসগুলো ডিপলিটিসাইজ করা হয়েছে। এটা অবশ্যই মেইনলি আমি এখানে শিবিরকে দোষ দিব, কারণ তাদের কারণে দেখা গেছে যে ক্যাম্পাস ডিপলিটিসাইজড হওয়ার কারণে ক্যাম্পাসে যে ভয়েসগুলো এতদিন পর্যন্ত একটা পলিটিক্যাল অ্যান্ড লজিক্যাল ওয়েতে দাঁড়িয়েছিল, সেটা আর পলিটিক্যাল অ্যান্ড লজিক্যাল ওয়েতে আর শোনা যাচ্ছে না। রাদার এগুলো মনে হচ্ছে যে জাস্ট কিছু লোক, আ বাঞ্চ অফ পিপল, তারা হয়তো হাউকাউ করতেছে, আ বাঞ্চ অফ পিপল, তারা হয়তো কিছু আউটক্রাই করতেছে, বাট রাদার একটা পলিটিক্যাল একটা রূপে পরিগ্রহ করতেছে না। আর একটা লাস্ট পয়েন্ট আমি বলে শেষ করি, সেটা হচ্ছে এই সব সংক্ষুব্ধতার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো দায়ী আছে। আমি নিজের দলকেও বলছি, আমার দলও দায়ী, সব দল দায়ী আছে। আপনি যখন কোনো একটা সংক্ষুব্ধতা জন্ম দেয়, যখন কোনো ক্রাউড আসে, তখন ওই ক্রাউডকে লজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ওয়ের দিকে পরিচালিত করার দায়িত্ব রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতা। তুমি রাজনৈতিক নেতা হয়েছে কি কারণে? তুমি যদি একটা ক্রাউডকে, একটা পিপলকে, মোবিলাইজেশনকে, তাদেরকে যদি তুমি পলিটিক্যাল দিকে না নিয়ে যেতে পারো, তাদেরকে যদি তুমি সংক্ষুব্ধতার জন্য ছেড়ে দাও, দায়িত্ব না নেও, চুপ করে বসে থাকো, একটা বিবৃতি দাও সুশীল মার্কা এক হাত লম্বা, তাহলে তুমি ইউ ক্যান নট ব্লেম দ্য পিপল। আরো একটু বিস্তারিত আপনার কাছে এটার উত্তর জানবার চেষ্টা করব। একটু যাব শরীফুজ্জামান শরীফের কাছে। এই যে শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুর পর বাংলাদেশের যে অবস্থা, যে অরাজকতা, গণমাধ্যমের উপর হামলা, তারপর বিভিন্ন জেলায় যে অস্থিরতা আমরা দেখছি, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই কথা বললেন যে ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর চক্রান্ত চলছে, আপনি এই জায়গাটাতে কি মানে এই রাজনৈতিক অবস্থা অথবা দেশের সার্বিক পরিস্থিতিতে আপনার চিন্তা ভাবনা কি? মানে এখন আসলে দেশে কাদের শক্তি চলছে বা কারাই বা লাভবান হচ্ছেন এই পুরো ঘটনাগুলো থেকে? আপনাকে ধন্যবাদ, বাকি সবাইকে শুভেচ্ছা। আমরা সংকটের মধ্যে আছি। আমরা এক ফ্যাসিস্টকে বিদায় করে আশপাশে আমাদের ছোট ছোট ফ্যাসিস্টদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা শেখ হাসিনার সাথে আমাদের কারোরই
জায়গা জমি নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না, পুকুরের মাছ, গাছের আম, এটা নিয়েও কোনো বিরোধ ছিল না। বিরোধ কোথায় ছিল? বিরোধ ছিল তিনি আইনের শাসনের বদলে শাসকের আইন কায়েম করেছিলেন। রাজা যেটা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী বিচার বিভাগ চলবে। তিনি একই ধরনের অপরাধ করার কারণে যখন তার দলের ডাক্তার মুরাদ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার কোনো শাস্তি হয়নি, কিন্তু একই অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলে দেওয়া হয়েছে। আমরা তার বিপরীতে মোটামুটি বাসযোগ্য একটা দেশ চেয়েছিলাম এবং সেই দেশের জন্য প্রায় 1000-এর উপরে মানুষ আত্মদান করেছে। কিন্তু গত 1 বছর সেই জায়গাটায় আমি কতগুলো চেহারার পরিবর্তন ছাড়া রাষ্ট্রের যে মনস্তত্ত্ব সেখানে কোনো পরিবর্তন আমি দেখছি না। একটা বিশ্ববিদ্যালয়, এটি পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 74-এর অধ্যাদেশ নিয়ে। আপনি বলতে পারেন যে 74-এর অধ্যাদেশ এটিকে সংশোধন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি টেলিভিশনে এসে বলেছিলেন, আমাকে যুবলীগের সভাপতি যদি করা হয় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ ছেড়ে দেব। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতার কাজ করবেন এবং তার একটা প্রসিডিওর আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে এটা স্রেফ গুন্ডামি। এই কাজটি কোনো ছাত্র সংগঠনকে এটি করতে দেওয়া হয়নি। একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটি নির্ধারিত হবে। ইউজিসি আছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আছে, গভর্নমেন্ট আছে। আমাদের যে শিক্ষামন্ত্রী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি গতকালকেও একটা অনুষ্ঠানে বলেছি, আমি স্যারের পেছনে, আবরার স্যারের পেছনে, মল চত্বর থেকে ওনার বাড়ি পর্যন্ত অসংখ্যবার ওনার পেছনে পেছনে হেঁটেছি এবং উনি আমাদেরকে যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কথা বলেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন যেটা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই, তার সাথে মিলে না। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেউ যদি অপরাধ করে, আওয়ামী লীগ হোক অন্য যে কোনো দলের হোক, অবশ্যই তার বিচার করবেন। তিনি যদি ছাত্রদের বিপক্ষে দাঁড়ায় অবশ্যই তার বিচার করবেন। তার জন্য আপনার কতগুলো নিয়ম মানতে হবে। কি কি নিয়ম মানতে হবে বা এই পুরো ঘটনাগুলোর দ্বারা আসলে কারা লাভবান হচ্ছে এর একটু আপনার কাছে উত্তর আমরা জানতে চাইবো। একটা ছোট্ট বিরতিতে যাবার সময় হচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, আলোচনায় সঙ্গে থাকবেন। আরো একবার আমন্ত্রণ। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি রাজনীতিতে ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ। আলোচনার জন্য 3 জন অতিথি আমাদের কাছে আছেন। সালিউদ্দিন সিফাত, আরো একবার আপনার কাছে আসতে চাই। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন আলোচনার এক প্রেক্ষিতে যে সংক্ষুব্ধতার জন্য এনসিপিও তার দায় এড়াতে পারে না। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে আপনি শিবিরকে দায়ী করছিলেন, একটু ব্যাখ্যা করতে পারেন এই বিষয়ে? আমি শিবিরকে দায়ী করি না, আমি বলেছি ডিপলিটিজাইশনের ক্ষেত্রে। জি, সেটা হচ্ছে ক্যাম্পাসে তো এক ধরনের ডিপলিটিজাইশন ঘটেছে, সেটা হচ্ছে 5 আগস্টের পরে, যেখানে ধরেন ফর এক্সাম্পল ওসমান হাদির ইস্যুটা যদি আমরা ধরি, ওসমান হাদির ইন্তেকালের পর, শাহাদাতের পরে আমরা যেই ধরনের রাজনৈতিক প্রোগ্রাম দেখার কথা ছিল সে ধরনের রাজনৈতিক প্রোগ্রাম না দেখে যে অন্য ধরনের এক ধরনের প্রোগ্রাম দেখলাম এবং সেখান থেকে যে কিছু সহিংসতার জন্ম নিল, এগুলোর পেছনে ক্যাম্পাসে ডিপলিটিসাইজেশন অনেক বেশি মানে আমার মনে হয়েছে যে ভূমিকা রেখেছে এবং সেই জায়গায় আমি শিবিরকে দায়ী করেছি। রাজশাহী ইউনিভার্সিটি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। কিন্তু যখন আসলে রাজনীতি নিয়ে সবাই সচেতন এই সময়, অর্থাৎ 5 আগস্টের পরে তো প্রত্যেকটা মানুষ রাজনীতি নিয়ে সচেতন। আমরা বলছি যে আগে আমরা কথা বলতে পারিনি, এখন আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি। এখানে ডিপলিটিসাইজেশনের জায়গা কোথায় আসে? ডিপলিটিসাইজেশন মানে হচ্ছে এই না যে আপনি কথা বলতে পারছেন। এটা ধরেন আপনার ক্যাম্পাসে যে ধরেন ক্যাম্পাস অফ করে দিলেন আপনি, এবং ক্যাম্পাসে অফ করে দেওয়ার মাধ্যমে যেটা হইলো এখানে ধরেন একটা কিছু লোকজন একসাথে একটা পাঠচক্র করে, কখনো তারা রাজনৈতিক ইস্যু নিয়ে ডিসকাশন করে, সেই ডিসকাশনের স্পেসটা তো কমে গেল। এবং এটা তো এমন না যে মানে বয়ান দিয়ে বা একদম হচ্ছে গিয়ে আপনার ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে খুবই কোয়ালিটেটিভ পর্যায়ে ঘটে আর কি, ক্রমে 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 আস্তে 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 ঘটে। আচ্ছা, এইটা একটা ইস্যু। আর আরেকটা যেটা আপনি বলেছেন যে দায়বদ্ধতার জায়গাটা, এটা শুধু মানে এনসিপি না, এটা সকল রাজনৈতিক দলের। এটা এই জায়গা থেকে যে যেখানে তাদের নিজেদের উচিত ছিল এই সংক্ষুব্ধতাকে পলিটিক্যালি মোবিলাইজ করানো এবং লজিক্যাল দিকে নিয়ে যাওয়া। এটা হোয়াট আই মেন বাই দ্যাট ইজ দ্যাট যে এটাকে জাস্টিস অ্যান্ড ট্রায়াল এটা এনশিওর করা, দেন হচ্ছে গিয়ে আমরা যদি ইফ পসিবল যদি কিছু কিছু জায়গায় রিকনসিলিয়েশনের প্রয়োজন পড়ে সেখানে যদি আমরা যাইতে পারি, কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে ঠিক করা, এই জায়গাটা তো আমরা যাইতে পারি নাই। ঠিক আছে, ধরেন আপনি শরীফ ওসমান বিন হাদির কথা যদি আমি বলি,
তিনি গুলি খেয়ে মারা গেলেন, তার আগেই কিন্তু আমরা তিনি অনেককে জানিয়ে রেখেছিলেন যে তিনি এই ধরনের অ্যাটাকের শিকার হতে পারেন, আক্রমণের শিকার হতে পারেন। তার আগে আমরা গণঅধিকার পরিষদের নূরের উপর হামলার ঘটনা দেখলাম এবং হচ্ছে আমাদের উপরও ধরেন, আমি এখন বললে তো অনেক কথা, আমাদের এনসিপি অফিসের সামনে 8 থেকে 10 বারের উপর ককটেল হামলা হয়েছে, জাস্ট ককটেল মেরে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আপনি কি মনে করেন সেই ঘটনাগুলোর বিচার না হওয়ার কারণে ওসমান হাদির উপর যে ঘটনা ঘটলো এইটা তো একটা ওয়ান অফ দ্য রিজনস, আমি বলবো না যে দি অনলি রিজন, বাট ওয়ান অফ দ্য রিজনস। আরো আছে, আপনি ধরেন আমরা গোপালগঞ্জে গেলাম, এই যে এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর এখন যে অবস্থা, এই অবস্থা আসলে সরকার এই অবস্থা সামাল দিতে পারছে না কেন আপনার কাছে কি মনে হয়? একটা হচ্ছে আমরা বারবার বলেছি যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে রাষ্ট্র। ঠিক আছে, একটা হচ্ছে সরকারের নীরবতা তো অবশ্যই আছে, কিছু জায়গায় সরকার দারুণভাবে সক্রিয়ভাবে নিষ্ক্রিয়। ঠিক আছে, যেমন কিছু জায়গায় দেখা গেছে হয়তো সহিংসতা হচ্ছে, সেখানে সরকারের তরফ থেকে ভালো ভূমিকা নেওয়া হচ্ছে না, স্টেটমেন্ট ইস্যু করা হচ্ছে না। ইভেন এটা ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে হয়েছে, মাহফুজ আলম উপদেষ্টা ছাত্র উপদেষ্টা ছিলেন, তিনি লন্ডনে হামলার শিকার হয়েছেন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হয়েছেন, কিন্তু দেখা গেছে যে সেটা নিয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই। কিন্তু এই সরকার তো ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া সরকার, ছাত্র জনতা তাদের কাছ থেকে মানে কোনো উত্তর চেয়েছে কিনা? অফকোর্স আমরা আমাদের জায়গা থেকে তো আমরা সবসময় অ্যাকাউন্টেবল করার জন্য সরকারের বিরুদ্ধে, সরকারের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি, আমরা যখন গঠিত হয়েছি এনসিপি তখন আমরা দুইটা শব্দ ইউজ করেছি, সরকারের সাথে আমাদের সম্পর্ক হবে সহযোগিতা এবং জবাবদিহিতার সম্পর্ক। সহযোগিতা ইন দ্য সেন্স যে এটা অভ্যুত্থানের সঙ্গে সুতরাং সহযোগিতা করতে হবে, জবাবদিহিতা যাতে সে কোনো অথরিটেরিয়ান আচরণ করতে না পারে। আর আরেকটা বিষয় যেটা আমি বললাম সেটা হচ্ছে সরকারের যে সিকিউরিটি, মানে রাষ্ট্রের যে সিকিউরিটি ইন্টেলিজেন্স, এটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং ধরেন ওসমান বিন হাদির ঘটনা থেকে শুরু করে যেখানে যেখানে অভ্যুত্থানের শক্তির উপর আওয়ামী লীগের লোকজন হামলা করেছে, সেখানে দেখা গেছে যে হয়তো ইন্টেলিজেন্সের লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, অথচ আওয়ামী আমলে বিএনপি জামাতের কেউ পোস্ট করেছে অথবা অন্য কোনো ডিসিডেন্ট একটা ভয়েস, সে কিছু লিখেছে ফেসবুকে, তাকে মাটির 20 ফিট নিচ থেকেও তুলে আনার সক্ষমতা এই সিকিউরিটি ইন্টেলিজেন্স ছিল। কিন্তু এখন তারা জানে যে ওসমান হাদির যে হামলাকারী, সে ওই বর্ডার দিয়ে পালায় যাচ্ছে, সে ওইখান দিয়ে যাচ্ছে, ওই গাড়িতে চলে যাচ্ছে, গাড়ির নাম্বার এত, কিন্তু করতে পারে না একটা জিনিস, সেটা হচ্ছে গ্রেফতার। তো তাহলে এটা দিয়ে আমরা আসলে কি করব? সিফাত, আপনাকে ধন্যবাদ। একটু আশরাফি পাপি আপনার কাছে জানতে চাই, এখন আসলে বর্তমানে দেশের যে অবস্থা, সেখানে রাষ্ট্রের কথা যদি বলি বা এই সরকারের কথা যদি বলি, তারা আসলে দায় এড়াতে পারে কিনা বা তাদের ভূমিকা কতখানি, বা এই অরাজকতার জন্য আপনার কি মনে হয় কাদের দায়? তাদের দায় নিয়ে আমি সবার শেষে বলছি দায়ের ব্যাপারটা, তার আগে আমি একটু কথা বলে নিতে চাই। সিফাত যেটা বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আকম জামালকে যেভাবে গুলি করা সরাসরি ছাত্রদের অনুমতি দিচ্ছে, তাকে কেন রাখতে হবে? ও খারাপ কাজ করছে, ও একটা শিক্ষকের চাকরির আসার যেমন একটা প্রক্রিয়া আছে, বিদায়ের একটা প্রক্রিয়া আছে, কিন্তু ছাত্ররা গলায় গামছা বেঁধায়, পিস পিস দৌড়ায়, তোকে দেখে নিব শেষ করে ফেলবে, এই গুন্ডামি মাস্তানির জায়গা ছাত্র প্রতিনিধির, নির্বাচিত প্রতিনিধির না, কোনো ছাত্রদের কিন্তু না। আপনি পুরাতন বন্দোবস্তকে অপছন্দ করেন, আমিও অপছন্দ করি। পুরাতন বন্দোবস্তের জন্য 15 বছর সময় লাগছে, এত গুমখুম অপহরণ হয়েছে। জুলাই আগস্ট আসছে, আমার তো সেই বিএম কলেজ বরিশালে প্রিন্সিপালকে তার ছিল ছাত্রলীগের ছেলেরা, আমার ওই সিনটা সেদিন মনে পড়ছে। আমার হচ্ছে আপনার রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যেভাবে প্রিন্সিপালকে তারছে ছাত্রলীগ, এবং তৎকালীন সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ প্রধানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে তেড়ে তেড়ে নিয়ে গেছে হাইসাদা লাঠু নিয়ে, তাহলে যাদের মুখে নতুন বন্দোবস্ত কিভাবে আসবে? ওই পুরাতন বন্দোবস্তের মতো তো একই ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে আমাদের এগুলো থেকে কি সাবধান হওয়ার পথটা কি? একটা বিশ্ববিদ্যালয়, তার তো একটা বোর্ড আছে, কলেজ হলে শিক্ষা বোর্ড আছে, বিশ্ববিদ্যালয় হলে শিক্ষামন্ত্রী আছে, উপদেষ্টা আছে, তো তাদের মাধ্যম দিয়ে একটা জিনিস পড়ানো, তথ্য ভিত্তিকভাবে যে এগুলো ব্যাপার একটা ইনভেস্টিগেট করে তাদেরকে প্রত্যাহার করানো, কি চাকরি থেকে বরখাস্ত করানোর একটা প্রপার চ্যানেল যেখানে আছে, আমি প্রপার চ্যানেল, প্রপার নিয়ম সেখানে আমি মানব না। আমি এখন লাঠি হাতে নিয়ে যাচ্ছে, একটা শিক্ষককে বরখাস্ত করার কোনো চ্যানেল নাই। কি তাদের সিন্ডিকেট নাই, তাদের একাডেমিক কাউন্সিল নাই, চাইছে কে? করবে কেন তারা? তারা শিক্ষক হিসেবে যদি না করে, তাহলে ছাত্ররা ছাত্র সংসদ যদি চায় ওই প্রতিবাদের ভাষা তো লাঠি না, ওই প্রতিবাদের ভাষা তো তালা চাপানো না, ওই প্রতিবাদের ভাষা তো আমি বরখাস্ত চাকরি ছেড়ে দিচ্ছি বলে চিঠি বাসায় পাঠাই দেওয়া না, এটা প্রতিবাদের ভাষা না। এখানে আমরা যেমন কোনো প্রবলেম হলে শিক্ষামন্ত্রীর কাছে আসতাম, এসে বলতাম যে বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিবিরা ছাত্র দল সারাদিন মারামারি হতো, শিবির ছাত্র দল অন্যান্য সংগঠন, আমরা প্রপার হইতে আসতাম,
যে শিক্ষামন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, একদম, একদম, একদম। যেটা আপনারা দেখেন। একটু তো এখানে তো উপদেষ্টা আছে, জি। এখানে প্রপার ভাবে আসতে হবে যে তারা হচ্ছে উপদেষ্টা তো কাজ করে না। সরকারের কেউ যদি কাজ না করে, কাজ করার দায়িত্ব আমার আপনার না। Right. আমি আপনি এটা কাজ তীব্র করতে নিন্দা যেয়ে- প্রতিবাদ জানালাম। আমি আপনি কাজ করতে যে যদি পুরাতন বন্দোবস্তেরই প্রতিকৃতি একটা ছাপায় ফেলি, তাহলে আমাদের মুখে নতুন বাংলাদেশের স্লোগান দেওয়া আশরাফি পাপি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই আলোচনা থেকে শরীফুজ্জামান শরীফ আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ কবে থেকে এমন দেশ হয়ে গেল যেখানে শিক্ষকদের ছাত্রদেরকে ভয় পেতে হয়, যেখানে উদীচিতে ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, যেখানে লুটপাট হয়, গণমাধ্যমের অফিসে আগুন দেওয়া হয়, যেখানে মানুষ পুড়িয়ে মারা হয়, যেখানে মানুষ যখন একটা জীবন্ত মানুষ পুড়ে মরছে সেখানে সাধারণ মানুষরা আসলে সেখানে মোবাইল ধরে ভিডিও ধারণ করছে, যেখানে রাজনীতির প্রতিহিংসায় 3 বছরের শিশু মারা যায়, বাংলাদেশ কবে থেকে এমন দেশে পরিণত হলো? ধন্যবাদ। শিক্ষকরা যেদিন থেকে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা শুরু করেছেন, তারপর থেকে তাদের যে প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটি কমে এসেছে, এটি অস্বীকার করা যাবে না। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনেক শিক্ষককে আপনি দেখবেন যিনি তার বেসিক যে পরিচয়, তিনি শিক্ষক, এই পরিচয় থেকে তিনি আওয়ামী লীগের অমুক কমিটির উপকমিটির সহ সম্পাদক এই পরিচয় দিতে গর্বিত হতেন। এখনও সেই ঘটনাটা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে ওন করেন এবং এটি প্রকাশ্যে। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির জন্য এফএইসলের যে কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল, তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কি বেরিয়েছে? বের হয়নি। প্রথমে তিনি বলেছিলেন আমি ভুল করেছি, বুঝতে পারিনি, তারপরে সেই তদন্ত কমিটির রিপোর্ট বের হয়নি। এই যে শিক্ষকরা তারা নিজেদেরকে এই জায়গাটায় নিয়ে গেছেন, কিন্তু নিয়ে গেছেন বলে রাষ্ট্র হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। 1995 সালের আমি একটা অভিজ্ঞতার কথা বলি। বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তখন খুব নাম করা একটা মাস্তান, খুব নাম করা একটা মাস্তান, আমি নামটা বলবো না। তার একদিনে পুলিশ রেড দিয়ে হল থেকে তার 12টা অস্ত্র উদ্ধার করল। তিনি ছুটে গেলেন, তখন ভাইস চ্যান্সেলর এমাজউদ্দিন আহমেদ, তিনি তার সামনে গিয়ে চোটপাট করছেন, আমার অস্ত্র নিয়ে গেছে। প্রফেসর এমাজউদ্দিন তাকে বললেন যে আমার বাসা থেকে গেট পর্যন্ত যেতে 2 মিনিট সময় লাগে, আমি 2 মিনিটের পরে তোমাকে যদি 3 মিনিট দেখি আমি তোমাকে পুলিশে দেব। দুর্ধর্ষ মাস্তান মাথা নিচু করে বেরিয়ে গেলেন। শিক্ষকের যে দৃঢ়তা, সেই দৃঢ়তা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোথায়? এই কাজটা কি তিনি বর্গা দিয়েছেন? যে ছাত্র নেতার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ছাত্র নেতা এর আগে শিক্ষকের দাড়ি ধরে টেনেছিলেন, আপনাদের মনে থাকার কথা। তখন আমাদের অনুভূতিতে আঘাত লাগেনি। এই জায়গাটা রাষ্ট্র যখন বিকলাঙ্গ হয়ে পড়ে, রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো যখন আস্তে আস্তে কলাপস করে, আমাদের এখানে সবকিছু কলাপস করেছে। আমাদের যে সরকারটা আছে, এই সরকারটা শুধুমাত্র দেখছে এবং ইন্নালিল্লাহ পড়ছে, আর সে নিন্দা জানাচ্ছে। প্রথম আলোতে, ডেইলি স্টারে যে ঘটনা, এটা তো পরিকল্পিত। এ কে না জানে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি সে ঘোষণা দিচ্ছে কোথায় কোথায় আক্রমণ করা হবে। উদীচিতে আক্রমণ করা হয়েছে তার পরের দিন বিকালবেলায়। এই সময় পর্যন্ত একজন পুলিশ সেখানে যায়নি। নাহিদ ইসলামকে এই ঘটনায় আমি তো রাজসাক্ষী হিসাবে দেখি। এই সরকারের এই অবস্থায় আসলে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সেই জায়গাটা একটু জানতে চাই। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, একটু একটা বিরতি থেকে ফিরছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, আর একটা ছোট্ট বিরতির পর আমরা আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আজকে আলোচনার বিষয় রাজনীতিতে ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ। আমরা এই আলোচনায় আরো একবার ফিরব। আশরাফি পাপি, আপনি বলছিলেন এই যে বাংলাদেশের এখন যে অবস্থা, এই সরকারের বা রাষ্ট্রের একটা দায়বদ্ধতার কথা আপনার কাছে জানতে চাইছিলাম। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন আসলে নির্বাচনী পরিস্থিতি সামাল দেওয়ার যেই সক্ষমতা, সেটা আসলে কতখানি আছে এই প্রশাসনের? একই সাথে জানতে চাই, আপনি বলছিলেন এই সরকারের সাথে জামাতেরও একটা সংযোগের কথা আপনি বলছিলেন, একটু বলবেন যে নির্বাচনকে কেন্দ্র করে এই জায়গাগুলিতে আপনি কোনো শঙ্কা প্রকাশ করছেন? দেখেন, এই সরকার একটা মানে বাংলাদেশের ইতিহাসে একটা স্বচ্ছ এবং সুন্দর পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এদের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারে না। এরা একটা মানুষের এই যে ডেইলি স্টার বলেন, উদীচি বাড়িটাও নিয়ন্ত্রণ তারা করতে পারেনি, চুরি ডাকাতি ছাঁচড়ামি কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি, দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, সর্বত্র এরা ব্যর্থ। এরা এত বড় একটা নির্বাচন বাংলাদেশের, এদের কোনো পূর্ব প্রস্তুতি নাই। এরা শুধু বক্তৃতার মতো, রুটিন ওয়ার্কের মতো একটা তফসিল দিছে, ওই তফসিলটা দিয়ে এরা মনে করছে আমরা নির্বাচনের সব ব্যবস্থা করে ফেললাম। এটা মোটেও কালে না।
বাংলাদেশের প্রত্যেকটা সেন্টার হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেকটা ব্যক্তির ঝুঁকি আপনি বাদ দেন, যারা প্রার্থী আর ভোটারদের ঝুঁকি বাদ দেন, আপনার সেন্টার যদি ঝুঁকিপূর্ণ থেকে আপনি নিরাপদ করতে না পারেন, তাহলে এখানে রাষ্ট্রের ইনাদের কমিটমেন্ট এবং ইনাদের অদূর ভবিষ্যতে দাঁড়ানোর জায়গা বাংলাদেশ না, পৃথিবীতে কোথাও কিন্তু হবে না। কারণ ইনাদের প্রতি একনিষ্ঠভাবে সকল মানুষের, সর্বস্তরের জনগণের কিন্তু সমর্থন নিয়ে ওনারা আসছে, কিন্তু অনুসমান প্রত্যাশা যদি পূরণ করতে না পারে, সর্বত্রই ব্যর্থ হয়, তাহলে এই ব্যর্থতার দায়ভার কিন্তু অনেক ব্যাপক হয়ে যাবে। এখন নির্বাচনের এই পরিবেশ, হয়তো ইনাদের কেউ কেউ থাকতে চান যে থেকে যাব, টাইম আরও লম্বা করব, লঙ্কার রাবণ হয়ে গেছে সব, আর সেই হিসেবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে জামাত একমত হয়ে যাচ্ছে, মানে বাস্তবিক একমত না হলেও ইস্যু ভিত্তিক একমত হয়ে যাচ্ছে। জামাত যেহেতু ক্ষমতা স্বাদ গ্রহণ করছে, তাহলে তার তো আর নির্বাচনের কোনো প্রকার প্রয়োজন নাই, তাহলে দরকারটা কি? আর নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো সমস্যার সমাধানও কিন্তু নাই। আপনি ঢালাওভাবে ইউনূস সরকারকে দায়িত্ব দেন আর চাপ দেন আর তার প্রতি অভিযোগের আঙুল তোলেন, তারা তো দায় সারা ভাব, কোনো কর্ণপাত করে বলে মনে হয় না, চামড়া এত মোটা গা পর্যন্ত বিধে বলে মনে হয় না। কথাটা এরকম যে কানে দিয়েছি তুলো আর পিঠ করেছি কুলো, যত বাড়ি মারবার কোনো আমার কোনো সমস্যা হয় না। ধন্যবাদ আপনাকে। সিফাত, আপনার কাছে একটু জানতে চাই যে 5ই আগস্টের পরে তো দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা সবকিছু নিয়ে আসলে ছাত্র জনতার উপরও একটা দায়িত্ব বর্তায়। সেই জায়গা থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আপনারা কোনো শঙ্কা প্রকাশ করছেন কিনা, বা নির্বাচনী পরিস্থিতি কেমন নির্বাচন হতে পারে ধারণা দিতে পারেন কিনা? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে নির্বাচন আমরা অতি শীঘ্রই করা উচিত এবং হচ্ছে গিয়ে যেই টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে সেই ফ্রেমে করা উচিত, যাতে করে আওয়ামী লীগ বিহীন একটা নতুন বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। ওকে, মুভিং ফরওয়ার্ড, ধরেন বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা, যে কোনো ধরনের ঝামেলা আফটার পোস্ট জুলাইয়ের পরে আমরা দেখতে পাই এগুলোকে ট্যাগ করা হয় এরকমভাবে যে আরে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, আয় হায় জুলাইতে নেমে কি আমরা ভুল করে ফেললাম, হ্যাঁ এমন বাংলাদেশকে আগে কখনো ছিল। আমি এই টেন্ডেন্সির সম্পূর্ণ বিরোধিতা করছি। কেন? আই এম নট জাস্টিফাইং বাট জাস্ট স্পিটিং আউট দ্য ফ্যাক্টস। সেটা হচ্ছে, ধরেন আপনি মিডিয়া অগ্নিসংযোগের কথা বলছেন, বাংলাদেশে ইতিপূর্বে 2013 সালে নয়াদিগন্ত অফিসে আগুন লাগানো হয়েছিল। আমার দেশ পত্রিকার সম্পাদককে কারাগারে কোর্টে হাজিরা দিতে গেলে হামলা শিকার হতে হয়েছিল। আমরা দেখেছি দৈনিক সংগ্রাম পত্রিকা অফিস ভাঙচুর করে পরবর্তীতে একজন বয়োবৃদ্ধ সম্পাদক আবুল আসাদ সাহেব, ওনাকে টেনে হিজড়ে নামিয়ে এনে ওনাকে যে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। এগুলো মিডিয়ায় অগ্নিসংযোগের খতিয়ান, মিডিয়ায় হামলার খতিয়ান। আপনি শিক্ষকদের কথা বলছেন, তো শিক্ষকদের উপর কি কম হামলা হয়েছে? এই যে আসিফ নজরুল স্যার, আজকে উপদেষ্টা পরিষদে বসা আসিফ নজরুল স্যারের এই যেখানে অফিস, সেখানে সামনে আগুন জ্বালানো হয়েছিল, ছাত্রলীগের ছেলেপেলে এসে অগ্নিসংযোগ করেছিল। এটা তো শুধু শেষ না, আমি আরো বলি, এই যে তানজিম উদ্দিন খান স্যার, কোটা সংস্কার আন্দোলনের সময় তার উপর হামলা হয়েছিল। জীবন্ত ব্যক্তি একরামকে, তিনি ছাত্রলীগের আওয়ামী লীগের নেতা ছিলেন, একরামকে হত্যা করা হয়েছিল। ফলে আমি বলতে চাচ্ছি যেটা, যে এইটা ইট ওয়াজ মানে কমন, এটা আগে এটা হয়েছে, কিন্তু কথা হচ্ছে আমরা নতুন কিছু করতে চাই। 1971 সাল পরবর্তী সময় আমরা দেখেছি যে অনেক জায়গায় 74 দুর্ভিক্ষ হয়েছে, পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে কি আমরা বলেছি 1971 ভুল? সুতরাং এসব সংযোগের কারণে, এসব সহিংসতার কারণে আমরা বলতে পারি না যে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, এই যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি সবকিছুকে মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনি কোনো শঙ্কা বা আশঙ্কা প্রকাশ করেন কিনা, বা সম্ভাবনা কতখানি দেখেন? প্রথমত আমি এখন পর্যন্ত সংশয় প্রকাশ করি যে নির্বাচন হবে কিনা। সরকারের ভেতরে থেকে আমি যে এখানে শেষ করেছিলাম, নাহিদ ইসলাম রাজসাক্ষী হয়েছেন। এই যে গত কয়েকদিন ধরে যে সহিংসতা, এটি সরকারের ভেতর থেকে করানো হয়েছে বলে তিনি বলেছেন। তাহলে আমরা যারা বলছি যে সরকার নির্বাচন করতে চায় না বা নির্বাচন নিয়ে সংশয় আছে, সরকারের ভেতর থেকে কোনো একটি অংশ যদি নির্বাচন বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে মিডিয়াতে আগুন ধরিয়ে দেয়, এই কাজগুলো করে, তাহলে আপনার ঘরের মধ্যে বিভীষণ বসে আছে, আপনি বিপদের মধ্যে পড়ছেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, নির্বাচন যদি হয়, এই নির্বাচন হবে সরকারের অদক্ষতার কারণে সব থেকে সহিংস নির্বাচন। কারণ সরকার সেই ধরনের কোনো ব্যবস্থাই করতে পারেনি যেখানে মানুষ নিরাপদ থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনারা সবাই এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।